এখন ভারত এবং আমেরিকা বাংলাদেশ নিয়ে একই নৌকার যাত্রী। এখন ভারত যা করবার সেগুলো করছে। এটা কবে থেকে এলো? এই যে কুলিং পিরিয়ডটার শেষ হয়ে গেল, দেখা গেল যে শেখ হাসিনা তার যে সরকার, সেই সরকার শেখ হাসিনার দেশে ফেরার একটা পশ্চাৎপট, একটা বাস্তব পটভূমি তৈরি হয়ে গেছে। এবং এই তৈরিটা হওয়ার পর এখন কি করলেন, কি দেখলাম আমরা, যে সেটা হচ্ছে সার্জিও গোর, তিনি হচ্ছেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত, সেই সঙ্গে দক্ষিণ ও মধ্য এশিয়ায় আমেরিকার বিশেষ দূত, এবং এর সঙ্গে আরও একটা বড় পরিচয় আছে তার। সেই পরিচয়টা হলো যে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ বৃত্তের একজন মানুষ, এমনকি তার সাথে তার ব্যবসায়িক যোগাযোগও রয়েছে। এমন একটি মানুষ সার্জিও গোর, তিনি ঢাকায় গেলেন 30শে জুলাই 3 দিনের সফরে, এবং সেখানে গিয়ে পরিষ্কার করে ঢাকাকে বলে এলেন যে এখানে এই সরকার এখন তার কি করতে হবে না হবে, শেখ হাসিনার ব্যাপার নিয়ে তিনি সেখানে গিয়েছিলেন। এবং সবথেকে অদ্ভুত কথা হলো, অবাক কথা হলো, তিনি বাংলাদেশে গেলেন সার্জিও গোর। সেখানে গিয়ে যতটা না বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যতক্ষণ না কথা বললেন, 20-22 মিনিট কথা বলেছিলেন, কিন্তু তিনি সেখানে ভারতের যিনি রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী, তার সাথে প্রাতরাশ সারলেন, 1 ঘন্টা 20 মিনিটের ওপর তার সঙ্গে বৈঠক করলেন। এই সমস্ত ব্যাপারগুলো একটা ইঙ্গিত দিচ্ছে। এবং খলিলুর রহমানের সাথে সার্জিও গোরের বৈঠকের পর খলিলুর রহমানের যা শরীরী ভাষা, সেটা বুঝিয়ে দিয়েছিল যে তিনি খুব চাপের মধ্যে আছেন। এরপরে সার্জিও গোর দেখা করেন তারেক রহমানের সঙ্গে, এবং তারেক রহমানের সঙ্গে দেখা করার এই সব কিছুর পেছনে একটাই কারণ ছিল, সেটা হচ্ছে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন। এই প্রত্যাবর্তন নিয়ে সেখানে সমস্ত কথাগুলো তিনি বলে এলেন, এবং সে কথা মেনে নিতে হলো বিএনপি সরকারকে, তারেক রহমানকে, খলিলুর রহমানকে, মুখে যাই বলুন। এরপর আমরা কি দেখলাম, গত 9 তারিখে, গত রবিবার 9 আগস্ট, ভারত থেকে হঠাৎ ভারতের যে আমাদের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, গোয়েন্দা সংস্থা, তার প্রধান পরাগ জৈন, তিনি চলে গেলেন বাংলাদেশে। তার সঙ্গে 4 জন, মতান্তরে আরও আগে পরে আরও কয়েকজন গিয়েছিলেন সেখানে, সর্বমোট নাকি 23 জন সেখানে যান। এবং সেখানে গিয়ে তারা বললেন যে তারা ডিজিএফআই এর আমন্ত্রণে এসছেন। আমি এই ব্যাপারটা নিয়ে আপনাদের কাছে একটি ভিডিও ইতিমধ্যে করেছি। মূল ব্যাপারগুলো কি? মূল ব্যাপারটা হচ্ছে শেখ হাসিনার ফেরা, তিনি কিভাবে ফিরবেন, কিভাবে তাকে বাংলাদেশ অ্যাকসেপ্ট করবে, কিভাবে, কোথায় তিনি থাকবেন, এই সমস্ত কিছু, কে তার হেফাজত নেবে, তার সিকিউরিটির দায়িত্ব কি হবে, এই পুরো ব্যাপারটা ঠিক করবার জন্যে পরাগ জৈন গিয়েছিলেন বাংলাদেশে। এটা আজকাল এই বিষয় নিয়ে আর কোনো রকম প্রশ্নের অবকাশ নেই। পরাগ জৈন যেদিন গেলেন, ঠিক রবিবার, সোমবার দিন সকালে তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসলেন ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী, এবং তিনি বৈঠকে বসলেন। বৈঠকে বসবার পরে বললেন, তারেক রহমানের খুবই প্রশংসা করলেন। এবং সেই প্রশংসার পরে যখন তাকে প্রশ্ন করা হলো যে তারেক রহমান কি দিল্লিতে ব্রিক্সের বৈঠকে কি তারেক রহমান আমন্ত্রিত হয়েছেন বিমস্টেকের চেয়ার হিসেবে, তো সেখানে কি তিনি আসছেন, তার উত্তরে দীনেশ ত্রিবেদী বললেন, ওই ধরি মাছ না ছুঁই পানি করে বলে গেলেন। এখন জানা যাচ্ছে দীনেশ ত্রিবেদীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, তার আগে সার্জিও গোরের সাথে খলিলুর রহমান এবং তারেক রহমানের বৈঠক, পরাগ জৈনের দলবল নিয়ে বাংলাদেশে যাওয়া, এই সব কিছুর মূলে একটি বিষয়, সেটা হচ্ছে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন কিভাবে হবে, কেমনভাবে হবে, তিনি কোথায় থাকবেন, তার কি সিকিউরিটি, এই টোটাল ব্যাপার।
এবং এই ব্যাপারে আজকে বোঝা যাচ্ছে যে ভারত এবং আমেরিকা যেটা চায় সেটা স্পষ্ট করে বলে দিয়ে এসছে তারেক রহমান সরকারকে, এবং তারেক রহমান সরকার সেটা মেনে নিয়েছেন। এই অবস্থায় তারেক রহমান এইবার আসবেন, যেটা কথা হচ্ছে তারেক রহমান শুধু দুটো জিনিসের কথা চাইছেন। একটা হচ্ছে শেখ হাসিনা দেশে যে ফিরবেন, সেই ফেরার ব্যাপারে তাকে সব রকম সহযোগিতা এবং তার নিরাপত্তা সব কিছু নিশ্চিত করবে বাংলাদেশ সরকার। এটা যেমন ঠিক, তেমনি সাথে সাথে তিনি আরেকটা জিনিস তারেক রহমানের আসছে, সেটা হচ্ছে তিনি সবেমাত্র ক্ষমতায় বসেছেন, তাহলে কি তিনি তার পুরো টার্মটা যাতে তিনি চালাতে পারেন 5 বছর, সেই ব্যাপারটার একটা নিশ্চয়তা তিনি চাইছেন ভারতের কাছে। এবং এই ব্যাপারে কথা বলবার জন্যে কয়েকদিনের মধ্যেই, এই আগস্টেই সেপ্টেম্বরের যেটা ব্রিক্স বৈঠক, সেখানে তারেক রহমান আসবেন না, কিন্তু তিনি ভারতে আসবেন নরেন্দ্র মোদীর সঙ্গে 1-to-1 কথা বলার জন্যে সেই ব্রিক্স বৈঠকের আগে। ব্রিক্স বৈঠকে না আসার কারণ কি? কারণটা এটাই যে আমেরিকা ব্রিক্সকে সমর্থন করে না, সুতরাং তারেক রহমান এখানে আসবেন না। ভারতও জবরদস্তি কিছু করেনি, কিন্তু ভারতের সাথে তারেক রহমান একটা আলাদা করে মিটিং করবেন, এবং সেই মিটিংয়ের জন্যে তারেক রহমান এই মাসের শেষ দিকে তিনি ভারতে আসছেন, এটা মোটামুটি স্থির হয়ে গেছে। তাহলে সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়ালো এটাই যে শেখ হাসিনার ফিরে আসাটা এখন ইফস অ্যান্ড বাটস, যদি কিন্তু এইসব ব্যাপার নয়। তিনি কিভাবে ফিরবেন সেটাও বড় এখন কোনো সমস্যা নয়, কারণ সে সমস্ত ব্যাপার যেটা তার যে কিভাবে আসবেন, ফিরবেন, থাকবেন, সব ব্যাপারগুলো আলোচনা হয়ে গেছে বাংলাদেশের বর্তমান শাসকের সাথে, বিএনপির সাথে, তারেক রহমানের সাথে। এখন এই পরিস্থিতিতে তাহলে দাঁড়াচ্ছে যে কেন ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার দরকার? কারণ যে দ্রুততার সঙ্গে আমেরিকা এবং ভারত আওয়ামী লীগের শেখ হাসিনার প্রত্যাবর্তনটাকে একদম ফর্মুলেটেড করে দিয়েছে, একেবারে বাঁধা ছাদা করে দিয়েছে, একবারে রুটিন ঠিক করে দিয়েছেন, তারপরে এখন আর তাহলে দেরি করার কোনো অর্থ হয় না। সুতরাং শেখ হাসিনা এমনও হতে পারে সেপ্টেম্বরের মধ্যেই, খুব সম্ভবত সেপ্টেম্বরের মধ্যেই দেশে ফিরছেন। বাংলাদেশের মানুষকে আমি বহুবার এখানটায় নানা রকম আমি এপিসোড করেছি, সেখানে বলেছি ভারত ঠিক সময়ে সেই খেলাটা খেলবে। অনেকেই বলেছিলেন ভারত কেন বাংলাদেশ আক্রমণ করছে না, অমুক করছে না, তমুক করছে না। কেন? বাংলাদেশের একটা জিনিস জেনে রাখবেন, বাংলাদেশের মানুষের ক্ষতি হোক এমনটা ভারত কোনোদিন চায়নি। ভারত যেটা চায় সেটা হচ্ছে ভালোভাবে সহজে শান্তিপূর্ণভাবে সমস্যা মিটে যায়, তাহলে সেটাই করবে, আর ভারত সেটাই করেছে। আমেরিকা অনেক দিনের, এটা আগে করা যেত কিন্তু করা যায়নি, কারণ আমেরিকা কিছুটা ভুল রকম ভাবনা চিন্তা করছিল। এখন বুঝে গেছে যে ইন্দো প্যাসিফিকে এবং চীনকে আটকাতে গেলে ভারতের সাহায্য ছাড়া আমেরিকার সামনে দ্বিতীয় কোনো পথ নেই। তার ফলে এখন ভারতের সাথে একযোগে আমেরিকা এগিয়ে আসছে। তার জন্যেই শেখ হাসিনার ওই যে বললাম শুভস্য শীঘ্রম অশুভস্য কালহরণম, তিনি আর কাল হরণ করবেন না, শীঘ্রই এই সেপ্টেম্বরেই বাংলাদেশে ঢাকায় ফিরবেন, এটা মোটামুটি নিশ্চিত। সুতরাং বাংলাদেশের মানুষ শেখ হাসিনার গুণমুগ্ধ, আওয়ামী লীগ কর্মীরা, সাধারণ মানুষ আপনারা তৈরি থাকুন। শেখ হাসিনা এই সেপ্টেম্বরেই দেশে ফিরছেন, তাকে গ্র্যান্ড ওয়েলকাম দেওয়ার জন্যে আপনারা প্রস্তুত থাকুন। একে আটকাবার, এই যে ঠিক হয়েছে, এটা আটকাবার জন্যে আর কেউ নেই, কোথাও নেই, তিনি ফিরছেন। ধন্যবাদ। ছড়িয়ে পড়েছে সেটি হচ্ছে যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যে কোনো সময় পদত্যাগ করে বসতে পারেন, এবং এর পেছনে যে কারণটি সেটি মূলত গতকালকে রাতেই প্রধানমন্ত্রী মানে তারেক রহমানের বাসভবনে একটি ছোট্ট বৈঠকে
খলিলুর রহমানের উত্তেজিত যে মনোভাব, উত্তেজিত কথাবার্তায় ক্ষুব্ধ হয়েছেন তারেক রহমান, এবং সেখান থেকে খলিলুর রহমান উত্তেজিত হয়েই বের হয়ে যান। তার সঙ্গে যারা ছিলেন, এমনকি প্রধানমন্ত্রীর সঙ্গে আরো যারা ছিলেন, তাদেরও নানাভাবে সেখানে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। প্রধানমন্ত্রী নিজেও কিছুটা উত্তেজিত হয়ে পড়েন, পরবর্তীতে তিনি আবার শান্ত হন। আজকে সকাল থেকে মানে পররাষ্ট্র মন্ত্রণালয় যখন কার্যক্রম শুরু হয়, এরপর থেকেই এই বিষয়টি রীতিমতো চাউর হয়ে যায়। মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ সকাল থেকে এই তথ্যটি খুবই জোরালো হয়ে উঠছে যে এই যে দিল্লি পরিস্থিতি ঘিরে তারেক রহমানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মতবিরোধ রীতিমতো তুঙ্গে উঠেছে আরো 3 থেকে 4 দিন আগেই। বিশেষ করে ত্রিবেদীর যে বৈঠক তারেক রহমানের সঙ্গে, তার আগের দিন থেকেই বলা হয় যে খলিলুর রহমান চাননি দীনেশ ত্রিবেদী যাতে কোনোভাবেই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। কিন্তু তারেক রহমান শেষ পর্যন্ত যখন ত্রিবেদীর সঙ্গে দেখা দিয়েছেন, তখন থেকেই খলিলুর রহমান তার ক্ষোভ যেন উগরে দিচ্ছেন। আজকের সর্বশেষ তথ্য অনুযায়ী যতটুকু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমি এই সময় পর্যন্ত খোঁজ নিয়ে জানতে পেরেছি বা যতটুকু নিশ্চিত হতে পেরেছি, মূলত খলিলুর রহমান কেবলমাত্র একক সিদ্ধান্তেই একজন সাংবাদিকের মাধ্যমে এই যে একটি বিবৃতি দিয়েছিলেন ফেসবুকে, যেটি ভারতে এই শেখ হাসিনার প্রেস কনফারেন্সের পরে সেটি নিয়েই মূলত শুরু হয়ে যায় তারেক রহমানের সঙ্গে দ্বন্দ্ব। তারেক রহমানের কোন রকম পূর্বের অনুমতি না নিয়েই তাৎক্ষণিকভাবে একক সিদ্ধান্তে ওই